হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা সবার প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আচ্ছা, শুরুতে আমি 1 নম্বর প্রশ্নটার সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? বলছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ সরল মুনাফার সূত্র লিখুন। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে যে সরল মুনাফাটা আসলে কি। সরল মুনাফা হচ্ছে যে, মনে করো তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখছো, 1 বছর পর তুমি ওই টাকা ফেরত নিতে গেলা, দেখবা যে তোমাকে আসল টাকার চেয়ে কিছু টাকা লাভ দিছি। এই লাভটা হচ্ছে মূলত মুনাফা। আচ্ছা, তাহলে এই মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে I ইকুয়াল PRN। আইটা কি? আইটা হচ্ছে এখানে আইটা হচ্ছে মুনাফা, অর্থাৎ তুমি যত টাকা লাভ পাবা এটা হচ্ছে সেই মুনাফা আই। পিটা কি? পি হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল টাকা, এটা হচ্ছে আসল টাকা। এরপর কি আর? আরটা কি? আরটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার, এই মুনাফার হারটা কি আমার? এখন মনে করো যে তুমি ব্যাংকে 100 টাকা রাখছো 1 বছরের জন্য, রাখার পরে 1 বছর পর তুমি টাকা নিতে গেলা, 100 টাকাতে তোমাকে 110 টাকা দিল। এই যে 10 টাকা অতিরিক্ত দিচ্ছে না, এটা হচ্ছে কি 100 টাকাতে 10 টাকা, এটা মূলত মুনাফার হার। অর্থাৎ 100 টাকা 1 বছরে তোমাকে যত টাকা লাভ দিবে এটা হচ্ছে মুনাফার হার। এরপর এনটা কি? এনটা হচ্ছে সময়, অর্থাৎ আমি যে তোমাকে 1 বছরের কথা বললাম, এই 1 বছরের সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কষ্ট করে সূত্রটা মুখস্থ করে নিব। সূত্রটা কি? I ইকুয়াল PRN। আইটা কি? আইটা হচ্ছে মুনাফা, যা আমাদেরকে যে লাভটা দেওয়া হয়। আসল কি? আসল হচ্ছে আমি যে টাকাটা জমা রাখি বা যে টাকাটা আমি লোন নেই। এরপরে আর হচ্ছে কি? মুনাফার হার। মুনাফার হারটা কি? 100 টাকা 1 বছরে কত টাকা আমাকে লাভ দিবে, এটা হচ্ছে মুনাফার হার। আর এনটা কি? এনটা হচ্ছে সময়, আমি কয় বছরের জন্য টাকাটা জমা রাখবো, 1 বছর, 2 বছর, 3 বছর, এটা হবে এন এর মান। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের 4টা রাশি আছে। কি কি? মুনাফা, আসল, মুনাফার হার এবং সময়। আচ্ছা, এই আইতে আমরা শুধু মুনাফা না লিখে সরল মুনাফা লিখতে পারি, কারণ আমাদের চক্রবৃদ্ধি মুনাফা রয়েছে। আচ্ছা, তাহলে সরল মুনাফাটা হচ্ছে কি? যে 100 টাকা 1 বছরে যে টাকা লাভ দেওয়া হবে, এটা হচ্ছে কি? সরল মুনাফা। আচ্ছা, এখন দেখো এইখানে যে 4টা রাশি আছে, মুনাফা, আসল, তারপরে মুনাফার হার এবং সময়, এই 4টা রাশির যে কোনো 3টার মান দেওয়া থাকলে আমরা কিন্তু বাকি আরেকটা মান বের করতে পারি। কিভাবে? দেখো, যদি সময় চাই আমরা কি করব? সূত্রটা উল্টো করে লিখবো। PRN ইকুয়াল কি? I, অর্থাৎ সময় যেহেতু চাইছে, এই এনটাকে আমরা বাম পাশে রাখবো। এখন দেখো তো পি আর কি অবস্থায় আছে? গুণ, ওই পাশে নিয়ে যাব, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই যে পি আর, এই সূত্রটা দিয়ে আমরা কি নির্ণয় করতে পারবো? সময় বের করতে পারবো। আচ্ছা, এরপর যদি বলে যে মুনাফার হার নির্ণয় করবো, সেক্ষেত্রে আমরা কি করব? আরটাকে রাখি দিব, পি এনটাকে এদিকে নিয়ে আসবো। তখন কিন্তু এখানে আই এর সাথে 100 গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? এই যে মুনাফার হার, এটাকে শতকরা প্রকাশ করতে হবে, এই জন্য 100 দ্বারা গুণ করতে হবে। এরপর যদি আসল চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আর এবং এনটাকে এদিকে নিয়ে আসবো। এই সূত্র দিয়ে আমরা আসল বের করতে পারবো। তাহলে তোমরা কি করবা? কষ্ট করে সূত্রটা মুখস্থ করে নেবে। সূত্রটা কি? I ইকুয়াল PRN, I ইকুয়াল PRN, I ইকুয়াল PRN। এই এক সূত্র দিয়ে কিন্তু আমরা এই 4টা রাশির যে কোনো মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা মুখস্থ করতে পারলে বা বুঝলে আমরা কিন্তু মুনাফার অঙ্কগুলো সমাধান করতে পারবো। এই জন্য ওটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই পড়ে নেবা। আচ্ছা, এবার দেখো 2 নম্বর প্রশ্নটা। দেখো তো 2 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে যে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। এখন মনে করো যে তুমি একটা ছাগল 100 টাকা দিয়ে কিনছো, কেনার পরে তুমি 10% ক্ষতিতে বিক্রি করলে, মানে কি? তোমাকে 90 টাকা বিক্রি করতে হবে, তাহলে তোমার 100 টাকাতে 10 টাকা ক্ষতি হবে। এরকম একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। এখন তুমি কি ছাগলটা বিক্রি করে লস করবে? না, তোমাকে লাভ করতে হবে। এই জন্য তুমি যদি আরো 1000 টাকা বেশি বিক্রি করো, অর্থাৎ যত টাকা বিক্রি করছো তার চেয়ে যদি তুমি 1000 টাকা বেশি বিক্রি করো, তাহলে তোমার 10% এবার লাভ হবে। তার মানে কি? তুমি যদি 100 টাকা দিয়ে কিনো, তোমাকে বিক্রি করতে হবে কত টাকা? 110 টাকা দিয়ে। আর
ক্ষতিতে যদি তুমি বিক্রি করো 100 টাকা দিয়ে যদি তুমি কিনো, তাহলে তোমাকে বিক্রি করতে হবে কত টাকা? 90 টাকা। তাহলে কিন্তু তোমার 10% বা 10 টাকা ক্ষতি হবে। এখন আমাদের এখানে চাইছে কি বলতো, ছাগলটির ক্রয় মূল্য কত। তুমি ছাগলটি আসলে কত টাকা দিয়ে কিনছো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? আমাদের চাওয়া হয়েছে কিন্তু ক্রয় মূল্য। তাহলে অবশ্যই মনে রাখবা, বিক্রয় মূল্যটা বাম পাশে থাকবে এবং ক্রয় মূল্যটা ডান পাশে থাকবে। কেন ডান পাশে থাকবে? আমাদের যার মান বের করতে বলা হয় সেটা কোন পাশে থাকে? ডান পাশে থাকে। আচ্ছা, তাহলে এই 10% ক্ষতিতে আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্যটা, বিক্রয় মূল্যটা বের করতে হবে। আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বলতো? পার্সেন্ট মানে কি 100, তাহলে কি হচ্ছে 100 টাকা থেকে 10 টাকা বিয়োগ হবে এত টাকা। অর্থাৎ তুমি 100 টাকা দিয়ে কিনে 90 টাকা দিয়ে বিক্রি করছো, তখন তোমার 10% ক্ষতি হয়েছে। তাহলে বলতো এখানে এই 90 টাকাটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 100 টাকাটা কি? এটা কিন্তু ক্রয় মূল্য। এখন দেখো আবার তোমাকে কি করতে হবে? 10% লাভে বিক্রি করতে হবে। তাহলে এবার 10% লাভে বিক্রয় মূল্য, অর্থাৎ 10% লাভ দিয়ে আমি যদি বিক্রি করি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে এর সাথে আরো 10 যোগ হবে। তাহলে কত টাকা হচ্ছে? 110 টাকা হচ্ছে। তাহলে চিন্তা করো যে 10% ক্ষতিতে যখন আমি বিক্রি করতেছি তখন 90 টাকা, আবার 10% লাভে যখন আমি বিক্রি করতেছি তখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 110 টাকা হচ্ছে। তাহলে আমাকে কত টাকা বেশি বিক্রি করতে হচ্ছে? তাহলে বেশি বিক্রি করতে হবে, বেশি বিক্রি করতে হবে কত টাকা? 110 টাকা থেকে 90 টাকা বিয়োগ হবে। তাহলে কত টাকা হচ্ছে? 20 টাকা হচ্ছে। আমাকে 20 টাকা বেশি বিক্রি করতে হবে, তাহলে কিন্তু আমার 10% লাভ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে 20 টাকা বেশি বিক্রি করলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 1 টাকা যদি আমি বেশি বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য কি হবে? কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। আর কত টাকা? 1000 টাকা আমাদের বেশি মূল্যে বিক্রি করতে হবে। তাহলে 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্য হবে 100। এবার দেখো বেশি টাকাটা বেশি হলে কি হচ্ছে? গুণ হবে। 100 গুণন 1000 ভাগ 20। তাহলে কি হবে? একটা শূন্য একটা শূন্য কাটা, 5 দুগুণে 10, অর্থাৎ 5 20 100। এখন 5 দিয়ে যদি আমি 1000 গুণ করি, তাহলে কি হয়ে যাবে? 5000 টাকা হয়ে যাবে। এইটা হচ্ছে মূলত ছাগলটির ক্রয় মূল্য। আচ্ছা, এই টাইপের অঙ্ক আসলে তোমরা এইভাবে সমাধান করে দিবে। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা খুব সহজ। বলছে একটি দ্রব্য 60 টাকায় কিনে 50 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমি 60 টাকা দিয়ে কিনে 50 টাকা বিক্রি করব, অবশ্যই আমার ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হচ্ছে? 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আগে আমি ক্ষতিটা বের করি। তাহলে 3 নম্বর দিয়ে আমরা ক্ষতি বের করব। আচ্ছা, ক্ষতি মানে কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কিনছি কত টাকা দিয়ে? 60 টাকা দিয়ে, এবং বিক্রি করছি কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। তাহলে আমার ক্ষতি কয় টাকা হবে? 10 টাকা হবে। এখন বলছে আমার কিন্তু ক্ষতি হয়েছে, আমি বলছে যে শতকরা কত ক্ষতি হবে, মানে 100 টাকাতে কয় টাকা ক্ষতি হবে। তাহলে আমরা কি লিখবো? লাভ ক্ষতি সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্য থেকে। এটা অবশ্যই মনে রাখবা, লাভ ক্ষতি সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্য থেকে। তাহলে ক্রয় মূল্য 60 টাকা হলে বিক্রয় মূল্য কত? না, আচ্ছা, ক্রয় মূল্য 60 টাকা, এখান থেকে আমার কি হয়েছে? 10 টাকা ক্ষতি হয়েছে। যেহেতু শতকরা কত লাভ বা ক্ষতি বের করতে বলছে, সেহেতু আমরা লিখবো যে 60 টাকায় ক্ষতি হয়। 60 টাকায় ক্ষতি হয় কত টাকা? 10 টাকা। তাহলে 1 টাকা ক্ষতি হবে কত টাকা? কম হবে। কম হলে ভাগ হবে। অতএব কত টাকা? 100 টাকা। যেহেতু শতকরা কথা বলছে, 100 টাকায় ক্ষতি হয়, উপরে 100 গুণন 10, নিচে হচ্ছে 60। যেহেতু 100 বেশি, এই জন্য উপরে চলে যাচ্ছে। আচ্ছা, 6 10 60। এখন আমাদের কি করতে হবে? এই 100 দ্বারা 6 কে ভাগ দিতে হবে। তার পূর্বে কিন্তু এখানে আরো কাটাকাটি করা যায়, যেমন 3 দুগুণে 6, 50 দুগুণে 100। তাহলে কি পাচ্ছি? 50 ভাগ 3। দেখো তো মাথা ভারী হয়েছে না? আর মাথা ভারী হলে কি করতে হয়? ভাগ দিতে হয়। আমরা এখন ভাগ দিব।
তাহলে কি হচ্ছে, 1 দিয়ে ভাগ দিয়ে 3 কি 3, 1 10 আসতেছে, 3 3 কত 9, বিয়োগ করে 1 আসতেছে, তাহলে এই ভাগশেষ কোথায় যাবে, উপরে যাবে, আর 3টা এখানে আসবে। তাহলে উত্তর কত পার্সেন্ট বলো তো? উত্তর হচ্ছে 13.3% যখন শতকরা কথাটা বলবে তখন এখানে 100 কিন্তু চলে আসবে। তাহলে এই অঙ্কটা খুব সহজ, তাই না? তো তোমরা এই টাইপের অঙ্ক আরো খুঁজে খুঁজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই অঙ্কগুলো যদি তুমি বুঝে বুঝে সমাধান করো তাহলে তুমি বার্ষিক পরীক্ষা প্লাস বৃত্তি পরীক্ষায় 100% নিয়ম কমন পাবা। আচ্ছা, এইবার দেখো মুনাফার মূল অঙ্কে যাই, হচ্ছে 4 নম্বর অঙ্কটা। বলছে যে বার্ষিক 15%, এই অর্থটা বোঝার চেষ্টা করো। বার্ষিক 15% মানে হচ্ছে 1 বছরে 100 টাকাতে 15 টাকা সরল মুনাফায়, মানে কি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখছি, 1 বছর পর আমাকে কি 15 টাকা বেশি দেওয়া হবে। এইরকম মুনাফায় 2500 টাকা যদি আমি 7 বছরের জন্য রাখি তাহলে মুনাফা কত পাবো? তাহলে দেখো তো, এখানে বার্ষিক 15% দেওয়া আছে, এটা হচ্ছে আমার মুনাফার হার। তারপরে 2500 টাকা, এটা হচ্ছে আমার আসল টাকা, এবং সময় কত বছর, 7 বছর, এবং চাইছে কি মুনাফা আয়। তাহলে কিসের কিসের মান দেওয়া আছে এগুলো আগে আমরা লক্ষ্য করব। দেওয়া আছে আর এর মান, দেওয়া আছে পি এর মান, দেওয়া আছে এন এর মান, এবং আমাদের আই এর মান বের করতে বলছে। তাহলে আমরা 4 নাম্বার দিয়ে এখানে লিখে কি করব, যে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা আগে তুলব। তাহলে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর ইকুয়াল কত আছে 15%। এই পার্সেন্ট মানে কি শতকরা, শতকরা হচ্ছে কি 1/100। তাহলে আমরা 15 কে কিসে প্রকাশ করব, শতকরা প্রকাশ করব। তাহলে 100টা নিচে চলে আসতেছে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ দেই তাহলে 0.15 পাবো। এরপরে দেখো আসল কত টাকা দেওয়া আছে, আসল দেওয়া আছে পি সমান 2500 টাকা। এরপরে সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে এন ইকুয়াল 7 বছর। এখন আমাদের কিসের মান চাইছে, মুনাফা চাইছে। মুনাফা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। মুনাফা মানে কি, মুনাফা মানে হচ্ছে আয়। তাহলে আমরা জানি দিয়ে লিখতে পারি, আমরা জানি কি জানি, আই ইকুয়াল পি আর এন। তাহলে পি কত, পি হচ্ছে 2500 টাকা, বসাই দিব। আর এর মান কত, 0.15 বসাই দিব। এরপরে সময় কত বছর আছে, 7 বছর। এটা যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে কিন্তু আমরা মুনাফা পেয়ে যাব। আচ্ছা, গুণ করলে হবে 2625 টাকা। গুণ করলে হচ্ছে 2625 টাকা। অর্থাৎ আমি যদি 15% হারে 2500 টাকা 7 বছরের জন্য কোনো ব্যাংকে জমা রাখি তাহলে আমি লাভ পাবো কত, 2625 টাকা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দিয়ে কিন্তু আমরা অন্যান্য অঙ্ক করতে পারি। যেমন এখানে মুনাফাটা দিয়ে রাখছে 2625, এখন বলছে সময় কত, বের করতে পারবো না? অথবা এখানে সময়ও দেওয়া আছে, বলছে আসল কত, অথবা বলছে মুনাফার হার কত। দেখবা যে এই 4টি রাশির মধ্যে যে কোনো 3টে রাশির মান দেওয়া থাকবে, আর একটা মান আমাদের শুধু বের করতে বলবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে যে কোনো আসল, তার মানে কি এখানে আসল দেওয়া আছে না, আসল দেওয়া নাই। তাহলে আসল আমরা কিন্তু পি ধরে নিতে পারি। তাহলে 5 নাম্বার দিয়ে আমরা লিখব যে ধরি আসল কি, আসল হচ্ছে পি টাকা। যেহেতু আসল দেওয়া নাই, কোনো আসল 3 বছরে, কয় বছর, 3 বছরে মুনাফা আসলে, অর্থাৎ মুনাফা এবং আসল একসাথে আমি যে ব্যাংকে পি টাকা জমা রাখবো 3 বছর পর কি পি টাকা পাবো, আবার কিছু মুনাফা পাবো, দুইটাই একসাথে কত টাকা হয়েছে, 9900 টাকা হয়েছে। এখন বলছে যে মুনাফা আসলের 7/4 যদি হয় তাহলে আসল কত টাকা, অর্থাৎ ব্যাংকে কত টাকা আমি জমা রাখছি। তাহলে এখানে মূলত আমার দেওয়া আছে কি, দেওয়া আছে মুনাফা আসল, কয় বছরে, 3 বছরের। আচ্ছা, তাহলে আসল যেহেতু আমি কি ধরছি, পি টাকা ধরছি। এখন দেখো মুনাফা হচ্ছে আসলে কত অংশ, 7/4 অংশ। তাহলে মুনাফা আই হচ্ছে কি, আসল হচ্ছে পি এর কত, 7/4 অংশ। তাহলে গুণ করো তো কি হয়ে যাচ্ছে, 4p/7 এত অংশ হয়ে যাচ্ছে। এটা আমি কি পেলাম,
মুনাফা পাইলাম। তাহলে আসল হচ্ছে আমি পি আর মুনাফা আমি পাইলাম। আচ্ছা, এই আসল আর মুনাফা এখন আমরা কি করব, যোগ করব। আচ্ছা, তাহলে আমরা যোগ করি। তাহলে আসল হচ্ছে পি আর মুনাফা কত, 4p/7। এখন দেখো, মুনাফার আসল যখন আমি যোগ করতেছি তখন মুনাফা আসল একসাথে হয়ে যাচ্ছে, আর আমার মুনাফা আসল একসাথে দেওয়া আছে কত, 9,900 টাকা। তাহলে আমরা এই মুনাফা আসল মিলে পাবো 9,900 টাকা। এইটা আমরা শর্তমতে দিয়ে লিখতে পারি। আচ্ছা, এখন এখান থেকে আমরা কার মান বের করবো, এখান থেকে আমরা পি এর মান বের করবো। তাহলে দেখো তো, আমরা এখানে লসাগু করি। লসাগু 7 হচ্ছে, যেহেতু এখানে কি নাই, হর নাই, অথবা হর যদি 1 হয় তাহলে 7কে 7 দিয়ে পি গুণ হবে, তাহলে কি হবে, 7p যোগ 7 দিয়ে 7কে ভাগ দিব, কি পাবো, 1 পাবো। 1 4pর সাথে গুণ, 4p, এখানে 9,900। তাহলে 7 আর 4 কত হচ্ছে, 11p, নিচে 7, 9,900। এর নিচে মনে করি 1 আছে, তাহলে আমরা আর গুণ করবো, 1 এর সাথে 11p গুণ করবো, তাহলে 11p হয়ে যাচ্ছে। আর 9,900 সাথে 7 গুণ করবো। এখন দেখো তো 11টা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, ওই পাশে নিয়ে যাবো। কি হয়ে যাবে বাচ্চারা বলো, ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 9 11 99, অর্থাৎ 900 বাইর হচ্ছে। 900 কার সাথে গুণ হবে, 7 সাথে গুণ হবে, 7 9 63। তাহলে পি সমান পাচ্ছি 6,300 টাকা। অর্থাৎ আসল হচ্ছে আমার কত টাকা, 6,300 টাকা। এবার দেখো, আমরা 7 নম্বর প্রশ্নে যাব। আচ্ছা দেখো, 6 নম্বর প্রশ্নটা দেখো, বলছে বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ এখানে আর এর মান চাওয়া হয়েছে। কোন আসল, এখানে আসলও দেওয়া নাই, আসল আমরা পি ধরে নিলাম, 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে দেখো, এখানে কিন্তু কোনো তথ্যই দেওয়া নাই। আচ্ছা, শুধু বলছে যে মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হবে। আর কার মান বের করতে বলছে, আমাদের বার্ষিক শতকরা কত মুনাফা, অর্থাৎ আর এর মান বের করতে বলছে। তাহলে আমরা ধরি মুনাফার হার সমান কি, আর, এরপরে আসল ধরলাম আমি পি। আচ্ছা, এখন দেখো সময় কত দেওয়া আছে, সময় এন ইকুয়াল দেওয়া আছে 5 বছর। আচ্ছা, এখন বলছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল যদি পি হয় তাহলে মুনাফা আসল একসাথে কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে মুনাফা আসলের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণন পি মানে কি 2p, এত টাকা। আচ্ছা, তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আবার আসল বাদ দেই তাহলে কি পাবো, মুনাফা পাবো না। তাহলে মুনাফা ইকুয়াল মুনাফা আসল মাইনাস আসল, এত টাকা, তার মানে কি পাচ্ছি, পি টাকা পাচ্ছি। তাহলে দেখো, মুনাফা আই সমান আমি পাইলাম পি, এন সমান 5 বছর, আসল হচ্ছে কি, মুনাফার হার নির্ণয় করব। তাহলে আমরা জানি, সূত্র কি জানি, পি আর এন ইকুয়াল আই। যেহেতু আর এর মান বের করবো, আর কে রাখি দিব, এখানে 100 গুণ হবে, আমি 1 নম্বরে আলোচনা করছি। এরপরে দেখো নিচে পি এন হচ্ছে, তাহলে আই মানে কি, আই মানে হচ্ছে পি গুণন 100, আর নিচে কি থাকতেছে, পি থাকতেছে, আর সময় কত বছর, 5 বছর। পি কাটা গেল, 5 20 কত, 100, অর্থাৎ আর এর মান আমি কত পাচ্ছি, 100 পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কি, অবশ্যই এখানে শতকরা চিহ্নটা চলে আসবে, কেন, এই যে 100 যে গুণ করছি এই কারণে। এটা হচ্ছে মূলত
5 20 120%। আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, এবার আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন। দেখো তো বলছে বার্ষিক 12.5 অর্থাৎ 12.2 এর 1% মুনাফায় কত টাকা? 8,000 টাকা। কয় বছর? 2 বছর 6 মাস, অর্থাৎ 2.5 বছরে মুনাফা কত হবে? তাহলে এখানে আয়ের মান দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে। আমরা মুনাফাটা কষ্ট করে বের করে নেব। তাহলে আমরা কি লিখবো? 7 নম্বর দিয়ে এখানে দিয়ে আগে, আচ্ছা এখানে লিখে যা যা দেওয়া আছে এগুলো আগে আমরা তুলবো। তাহলে মুনাফার হার সমান কত দেওয়া আছে? 12.2 এর 1%। তাহলে 12 দুগুণে 24, আর 12 দুগুণে 24, 24 এর 25 ভাগ 2, আর পার্সেন্ট মানে কি 1/100। কাটাকাটি কত? তাহলে কি হচ্ছে? 4 25 100। তাহলে উপরে 1, নিচে কত? 4 দুগুণে 8। আচ্ছা, এরপরে দেখো সময়, না এরপরে হচ্ছে আসল। আসল কত টাকা দেওয়া আছে? আসল দেওয়া আছে 8,000 টাকা, এবং সময় n ইকুয়াল দেওয়া আছে 2 বছর কয় মাস? 6 মাস। আমরা এই মাসটাকে কিসে রূপান্তর করব? মাসটাকে বছরে রূপান্তর করব। 6 মাস মানে কি হাফ বছর। তাহলে 2 যোগ, অথবা আমরা 12 দিয়ে ভাগ দিতে পারি, 12 মাসে 1 বছর, এত বছর। 6 দুগুণে 12, উপরে 1, নিচে 2, অর্থাৎ কি পাবো? হাফ পাবো, 0.5 এত বছর, অর্থাৎ 2.5 বছর, মানে কি 2.5 বছর। এইবার আমরা জানি দিয়ে সূত্রটা লিখবো। আমরা জানি আই ইকুয়াল কি পি আর এন। তাহলে আসল হচ্ছে 8,000 টাকা, আর হচ্ছে 8 এর 1, এবং সময় হচ্ছে 2.5। তাহলে যদি আমরা কাটি তাহলে কি পাবো? 1,000 পাবো। 1,000 গুণন 2.5, তাহলে গুণ করলে কত হবে? সম্ভবত 2,500 টাকা হবে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের, না 6 নম্বর প্রশ্নের, 7 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, এবার আমরা চলে যাব 8 নম্বর। দেখো এই 8 নম্বর প্রশ্নটার উত্তর যদি আমরা করতে পারি বা জানি, তাহলে কিন্তু আমরা মুনাফার অধ্যায়ের 2 এর 2 অনুশীলনের সকল অঙ্কই করতে পারবো। দেখো এখানে বলছে যে প্রতীকগুলোর গণনা সহ চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখো। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা কি আর চক্রবৃদ্ধি মুনাফাটা কি একটু শর্টকাটে আমি আলোচনা করি। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে তুমি 100 টাকা ব্যাংকে রাখলা, 1 বছর পর তুমি লাভ পাবা, 2য় বছর পর তুমি আবার লাভ পাবা, কিন্তু 2য় বছর পর 800 টাকা লাভ পাবা, আবার কি যে তুমি মুনাফা প্রথম বছরে যে মুনাফাটা পাইছো বা লাভটা পাইছো, ওই লাভেরও লাভ পাবা। অর্থাৎ লাভেরও লাভ পাওয়াটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফার সাথে যদি আসলটা যোগ হয়ে যায়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাবে। তাহলে সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। অর্থাৎ এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন মানে কি সি, আর পি তো আসল আমরা জানি, পি হচ্ছে আসল, আর হচ্ছে কি মুনাফার হার, এগুলো জানি আমরা। মুনাফার হার মানে হচ্ছে আর, আর সময় হচ্ছে কি এন। এখন দেখো এটা হলো আমার কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি? চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে আসল টাকাটা চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ যাবে, অর্থাৎ সি মাইনাস পি। এটা চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ যাবে। তাহলে সি মানে কি পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন মাইনাস পি। এই সূত্র দিয়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফার মান বের করতে পারবো, আর এই সূত্র দিয়ে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবো। আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো 1.5% চক্রবৃদ্ধি মুনাফায়, অর্থাৎ প্রতি বছর 1.5% করে 100 টাকাতে 8.5 টাকা লাভ দেওয়া হবে। এরকম 1,000 টাকা যদি আমি 2 বছরের জন্য রাখি, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত পাবো? তাহলে এটা কিসের মান দেওয়া আছে বলতো? আচ্ছা, তাহলে 9 নম্বর দিয়ে
আমরা জানি, আগে লিখে রাখলাম, আমি এখানে সূত্রটা লিখবো। দেখো তো এখানে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার আর ইকুয়াল কত আছে? 8.5%। মানে উপরে 8, নিচে 8 নিচে কি 100 হবে। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নাও। এরপর দেখো আসল কত টাকা। আসল হচ্ছে 1000 টাকা এবং সময় n সমান কত বছর? 2 বছর। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমরা কি বের করবো? চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, চক্রবৃদ্ধি মূলধন বের করবো। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি জানি আমরা? চক্রবৃদ্ধি মূলধন সি সমান জানি পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। তাহলে পি হচ্ছে কত? 1000, 1 যোগ এইটা ক্যালকুলেট করলে আসতেছে আমার কাছে ক্যালকুলেটর না থাকার কারণে আমি ভিডিও করা মোবাইল দিয়ে ক্যালকুলেট করে তুলে রাখছি। দেখো ভাগ করলে আসতেছে 0.085। এখানে আমি বসাই দিছি, আর এর মান যোগ করে দিছি, এরপরে পাওয়ার দিলাম। ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 11,177.22 টাকা। আচ্ছা, এবার আমরা চলে যাব সর্বশেষ 10 নম্বর অঙ্ক। দেখো তো 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে যে 5% হারে 3000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? খুব সহজ একটা অঙ্ক। তাহলে কি কি দেওয়া আছে এগুলো আগে আমরা লিখি এখানে। আচ্ছা, এখানেই লিখি কি কি দেওয়া আছে। যে 5% হার, তার মানে মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে আর ইকুয়াল 5%, অর্থাৎ উপরে 5 নিচে 100, মানে হচ্ছে 0.05। এরপর দেখো মুনাফা কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে সময় n ইকুয়াল 3 বছর। এরপর দেখো বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আসল দেওয়া আছে 3000 টাকা, আসল হচ্ছে 3000 টাকা। তাহলে আমরা জানি সরল মুনাফা আগে বের করব। সরল মুনাফা আই ইকুয়াল কি? পি আর এন। তাহলে আই কত হচ্ছে? পি কত? পি হচ্ছে 3000, আর হচ্ছে কত? 0.05। এন হচ্ছে কত বছর? 3 বছর। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো 450 টাকা। 450 টাকা, এটা বের হলো আমার সরল মুনাফা। এবার আমি কি বের করব? চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র দিয়ে দিব। চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? সি মাইনাস পি। সি মানে কি? পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন মাইনাস পি। পি মানে হচ্ছে 3000 গুণন 1 যোগ 0.005, সময় হচ্ছে 3 বছর, বিয়োগ 3000। তাহলে 3000 যোগ করলে কি আসতেছে? 1.05, এর উপরে পাওয়ার 3। তাহলে 3000 গুণন এটা ক্যালকুলেট করলে আসবে 1.1576 বিয়োগ কত? 3000। আবার যদি গুণ করি, গুণ করে আসবে 3472
3472 দশমিক কত 875 বিয়োগ 3000, তাহলে সবশেষে উত্তরটা আসতেছে 22,875 টাকা, 875 টাকা। ক্যালকুলেটর না থাকার কারণে সমস্যা হচ্ছে। এই অঙ্কগুলো মূলত আমি লেকচার গাইড থেকে সংগ্রহ করছি। আর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই লেকচার গাইডটা ফলো করবা। এই গাইডের অঙ্কগুলা মানে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ভালো করে এবং যেগুলা পরীক্ষা আসার মতো এই ধরনের প্রশ্নগুলা তুলে রাখছে। তো যারা ক্লাস 8-এ এবার বৃত্তি পরীক্ষা দিবা, তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো দেখবা। আমি তোমাদেরকে গণিতে 100% মার্ক পাওয়ার যে বৃত্তি পরীক্ষার প্রিপারেশন আমি নিয়ে দেব।